আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বাড়িতে সকলেই সুস্থ আছো এবং বাড়িতে মন দিয়ে পড়াশোনা করছো। আজ আমরা চতুর্থ শ্রেণীর যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো গণিত। আমরা গণিতের প্রথম যে অধ্যায় আগের পড়া মনে করি তা পড়ব। তোমরা সকলেই পাঠ্য পুস্তকটি নিজের সামনে রাখবে এবং হাতে একটি রুল এবং রাবার নিয়ে বসবে। আমরা যখন এই ভিডিওটি দেখে আমরা যখন অঙ্কগুলি সমাধান করব, তোমরা বইয়ে সেগুলো রুলগুলো দিয়ে লিখে নেবে, ঠিক আছে? দেখো, প্রথমে কি বলছে যে ইট সাজানো দেখি এবং নিজে সাজায়। আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে। আজ সকালে কিছু ইট এনে সাজিয়ে রাখা আছে। দেখো, এখানে কিছু ইট এনে সাজিয়ে রাখা আছে। আমরা ইট সাজানো দেখি ও মোট ইটের সংখ্যা গুনি। দেখো, এখানে কতগুলো ইট আছে আমরা তা কিন্তু জানি না, কিন্তু দেখা যাচ্ছে কি যে এখানে কটি সারি আছে বলো তো? এই দেখো তো, একটি, দুটি, তিনটি, চারটি, চারটি সারি আছে এবং দেখা যাচ্ছে উপরে কটি ইট আছে। এই এক, দুই, তিন, চার, চারটা করে ইট আছে দুটো লাইনে, না? উপরে দুটো লাইন আছে, এই এখানে একটা, এখানে একটা, দুটো লাইনে চারটি করে ইট আছে। তাহলে কটি ইট হবে বলো তো তোমরা? গুড, 8টি ইট হবে। আচ্ছা, এখানে দেখো তো লম্বা লম্বা করে সাজিয়ে আছে। এই একটি, তাহলে একটি, দুটি, তিনটি, চারটি, 5, 6, 7, 8, কটি ইট আছে তাহলে এখানে? এখানেও আছে 8টি। তাহলে একইভাবে এখানেও তাহলে কটি ইট হবে? 8টি। আর নিচেও কটি ইট আছে? 8টি, তাই তো? তাহলে আমরা দেখলাম যে এই যে ইট সাজানো আছে, এখানে প্রতি সারিতে 8টি করে ইট আছে। তাহলে মোট সারির সংখ্যা কটি? মোট সারির সংখ্যা 4টি। মোট এই যে 4টি সারি, 1, 2, 3, 4, 4টি সারি এবং প্রতি সারিতে ইটের সংখ্যা কটি? 8টি। তাহলে এখানে সাজিয়ে রাখা মোট ইটের সংখ্যা কটি হবে বলো তো? তাহলে একটি সারিতে আছে 8টি ইট, তাহলে 4টি সারিতে কটি ইট আছে? 4 8 32। তাহলে আমাদের দেখো, আমরা সারির সাহায্যে একটা সারিতে কটি ইট আছে সেটাকে আমরা প্রথমে দেখলাম এবং সেভাবে সেই হিসাবটাকে মনে রেখে আমরা কতগুলি মোট এখানে ইট আছে তা কিন্তু সহজেই বের করে দিতে পারলাম। এভাবেই তোমরা দেখো নিচে কি আছে, কতগুলো ইট আছে, এটাকে সাজাবে তোমরা বাড়িতে ইট সাজিয়ে, ঠিক আছে? এভাবে ইট ধরো মনে মনে চিনতে সাজালে এবং সাজিয়ে গোনার চেষ্টা করবে, ঠিক আছে? যদি কখনো দেখো কোথাও ইট সাজিয়ে রাখানো আছে, হ্যাঁ, কোথাও কাজ হচ্ছে সেখানে তোমরা দেখছো ইট সাজিয়ে রাখানো আছে, তোমরা এইভাবে কিন্তু সহজেই এই সারি গুনে একটা সারিতে কটি ইট আছে এবং মোট কতগুলি সারি আছে, মোট কতগুলি সারি আছে সেটার সাথে গুণ করলেই তোমরা কিন্তু সহজেই বলে দিতে পারবে ওই যে ইট সাজিয়ে রাখা আছে সেই ইট সাজানোতে মোট কতগুলি ইট আছে তা কিন্তু সহজেই তোমরা বলে দিতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট পেজে, পৃষ্ঠা উল্টাও। দেখো কি আছে, ঝিমলিদের ঝিমলিদের মাঠে 300টি ইট সাজিয়ে রাখতে হবে এবং প্রতি সারিতে 10টি করে। তাহলে একটা সারিতে 10টি করে ইট রাখলো। তাহলে 10টি ইট রাখলো কটি সারিতে? 10টি ইট রাখলো কটি সারিতে? একটি সারিতে। তাহলে আমাকে 300টি ইট রাখবো, 300টি ইট রাখবো কটি সারিতে দেখি? কি করব এর জন্য? কি করতে হবে আমাকে? 300কে 10 দিয়ে ভাগ করে দেব। দেখো, 300কে আমি 10 দিয়ে কি করে দেব? ভাগ করে দেব। 300 ভাগ 10, তাহলে কটি সারি হবে? 300 ভাগ 10, তাহলে বলো কটি সারি হবে? সারির সংখ্যা কটি হবে? 300কে আমি 10 দিয়ে ভাগ করলে কটি সারি বেরিয়েছে দেখো, ভাগ করে? 30। আচ্ছা, দেখো এখানে ভাগটা কিভাবে করিয়েছে। দেখো এখানে ভাগটা একটু আমি তোমাদের দেখিয়ে দিই। আমরা তো নর্মালি কিভাবে ভাগ করি? আমরা এভাবে ভাগ করি, 300 ভাগ 10, এভাবে আমরা ভাগ করে অভ্যস্ত। দেখো এখানে কিভাবে করিয়েছে, আমরা এই যে ভাগফল যেটা এই পাশে লিখি সেটাই এখানে উপরে লিখেছে। হ্যাঁ, এটা কিন্তু ভাগফল, এটা ভাজ্য, আর এটা ভাজ্য। আমরা জানি ভাজ্য কোনটা? ভাজ্য হলো যাকে ভাগ করে, যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে, যা ফল বেরোয় তা ভাগফল এবং অবশিষ্টকে ভাগশেষ বলে। দেখো, 10 দিয়ে কতবার নিয়েছে? 3 বার। 3 10 30, 0 0,
আবার 10 দিয়ে 0 বার নিয়েছে, 0 হয়েছে, ঠিক আছে, এভাবে ভাগটা করেছে। এবার দেখো তারপরে দ্বিতীয় নম্বরে বলছে সুজিত প্রতি শাড়িতে 8টি করে 208টি ইট সাজিয়ে রাখলো, 8টি করে, তাহলে একইভাবে মোট শাড়ি হবে কটি, মোট শাড়ি তা আমাদের জানতে চেয়েছে। তাহলে মোট ইটের সংখ্যা কটি এখানে আছে 208টি, আমি তাকে কি করব, প্রতি শাড়িতে কটি করে ইট আছে 8টি, তাহলে তা দিয়ে ভাগ করলেই আমাদের বেরিয়ে যাবে। তাহলে 208 কে আমরা 208কে আমরা 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে কত হবে, দুবারে মিলে 16, তিনবারে নিলে 24, বড় হয়ে যাচ্ছে, তাহলে দুবারে হবে 16, 10 থেকে 6 বাদ দিয়ে 4, এই 8টা আমার কেটে নিয়ে আসবো, তাহলে 6 8 48 মিলে গেল, তাহলে আমার উত্তর কত বেরোলো 26, অর্থাৎ সে মোট কটি শাড়িতে ইট সাজালো 26টি শাড়িতে। আচ্ছা নেক্সট দেখো 3 নম্বর বলছে সোফিয়া 12টি শাড়িতে কিছু ইট সাজিয়ে রেখেছে, প্রতি শাড়িতে 12টি করে, একইভাবে তাহলে এই অঙ্কটা করবা তোমরা বাড়িতে। কিভাবে করবা, এই 12টি শাড়িতে ইট সাজিয়ে রেখেছে এবং প্রতি শাড়িতে 12টি করে ইট রেখেছে, কি করতে হবে এটা বলো তো, গুণ করব না ভাগ করব, কি করব বলো তো, গুণ না ভাগ করব, গুড, গুণ করতে হবে। কি করতে হবে, আমাদের গুণ করতে হবে, কারণ দেখো একটি শাড়িতে 12টি করে ইট আছে, একটি শাড়িতে 12টি করে, তাহলে এমন আমার 12টি শাড়িতে কটি ইট সাজিয়েছে, তাহলে মোট ইটের সংখ্যা আমাকে জানতে চেয়েছে। তো আমরা জানি যে যখন একটির মান বলা থাকবে, একটির মান বলা থাকবে আর অনেকগুলোর মান বের করতে বলবে, তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের গুণ করতে হয়। তখন আমাদের কি করতে হয়, গুণ করতে হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। যখন একটির মান বলা থাকবে, অনেকগুলোর মান বের করতে হবে, তখন আমাদের কি করতে হবে, গুণ। দেখো এখানে একটি শাড়িতে কটি করে ইট আছে 12টি, এবং প্রতি শাড়িতে কটি করে ইট আছে 12টি করে, তাহলে আমাকে এখন এখানে গুণ করতে হবে। আমরা এখন 12কে 12 দিয়ে গুণ করব, 2 2 4, 2 অক্ষে 2, 1 2, 1 অক্ষে 1, 4 2 2 4 1, তাহলে কত হবে 144টি। তাহলে সোফিয়া মোট কটি ইট সাজিয়েছে 144টি। দেখো নিচে আজ আমি 20টি ইট নিজের মতো কয়েকটি শাড়িতে সাজাবো। দেখো এখানে 20টি, দেখো কটি শাড়িতে সাজিয়েছি, 1টি 2টি 3টি 4টি, 4টি শাড়িতে সাজিয়েছি, এবং প্রতি শাড়িতে কটি করে ইট রেখেছি আমি, এই দেখো তো 1টি 2টি 3টি 4টি 5টি, তাহলে এটাও একটা শাড়ি। আমরা যদি এইভাবে কাউন্ট করি, লম্বালম্বি ভাবে আমরা যদি কাউন্ট করি, তাহলে আমরা কটি শাড়ি হবে, এখানে একটি শাড়ি 2টি 3টি 4টি 5টি শাড়ি, আর আমরা যদি অনুভূমিক ভাবে কাউন্ট করি শাড়ির সংখ্যা, তাহলে 1টি 2টি 3টি 4টি, ঠিক আছে, তাহলে মোট ইট কটি, আমরা মোট ইট জানি কটি, 20টি, মোট ইট কটি হবে 20টি, এবং প্রতি শাড়িতে ইট আছে কটি, প্রতি শাড়িতে আমরা যদি এইভাবেই কাউন্ট করি, তাহলে প্রতি শাড়িতে ইট আছে কটি 5টি, তাহলে 20 ভাগ 5 সমান সমান 4টি, তাহলে আমার শাড়ির সংখ্যা কটি, এভাবে আমরা কিন্তু কাউন্ট করলাম কিভাবে, এইভাবে, এই একটি শাড়ি 2টি শাড়ি 3টি 4টি, এই 4টি শাড়ি হয়ে গেল, ঠিক আছে। দেখো নেক্সট পাতা উল্টাও, বলছে রঙিন কার্ড নিয়ে খেলা করি, কি করতে বলেছে আমাদের, রঙিন কার্ড নিয়ে খেলা করি। দেখো এখানে 100 10 ও 1 নিয়ে, এখানে 10টি 1 হলে একটি 10 হবে। আমরা তৃতীয় শ্রেণীতে এরকম রঙিন কার্ড নিয়ে অনেক খেলেছিলাম, ঠিক আছে, তোমাদের মনে পড়ছে অবশ্যই। তো আমরা এই কার্ডগুলো নিয়ে এইবার চতুর্থ শ্রেণীতেও আমরা খেলবো, ঠিক আছে। দেখো 100-র একটি কার্ড এখানে দেখতে পাচ্ছি, একটি 10-এর কার্ড এবং একটি 1-এর কার্ড। কি বলেছে যে 10টি 1-এর কার্ড, এই লাল রঙের
ত্রিভুজ আকৃতির একের কার্ড দেখছো, 10টি যদি এক কার্ড হলে একটা 10-এ হলুদ কার্ডে পরিণত হয়ে যাবে। আবার 10টা হলুদ কার্ড যদি একত্রিত হয় তাহলে সেটি একটা 100 কার্ডে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমরা এখানে দেখছি যে শতক, দশক, একক, একক, দশক, শতক এবং তার বিস্তার করেছে। দেখো এককের ঘরে কত আছে, 3 আছে না, 3টা কার্ড আছে, তাই দেখো এখানে কত লিখেছে, 3। দেখো দশকের ঘরে কটি কার্ড আছে, 10-এর 2টি কার্ড আছে, তাই এখানে কত লিখেছে, 20। আর শতকের ঘরে কটি কার্ড আছে, দুটো 100-এর কার্ড আছে, তাই এখানে কত লিখেছে, 200। তাই আমরা স্থানীয় মানে কে কথায় যদি লিখি তাহলে কি লিখবো, 2 শতক, 2 দশক এবং 3 একক, তাই লিখেছে। এবং অঙ্কে যদি লিখি তাকে লিখবো 2 2 3 223, এবং কথায় সেটাকে লিখলে 223 লিখবো। এবার একইভাবে তোমরা এটা বলো কি হবে এখানে, এটাকে যদি আমি স্থানীয় মানে এই কার্ডগুলোকে আমি বিস্তার করে লিখি, সংখ্যায় লিখি, কি লিখবো দেখো, 1 2 3 4, তাহলে এখানে কত হবে, শতকের 400 আছে। আচ্ছা, দশকের ঘরে 1 2 3 4 5 6, তার মানে কত হবে, 660। আর এককের ঘরে কত আছে, 1 2 3 4 5, এককের ঘরে 5 আছে। তাহলে এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখলে কি লিখবো, 4 শতক, 6 দশক, 5 একক, তাই লিখবো। এবং এটাকে আমরা যদি এখন অঙ্কে লিখি কি হবে, 4 6 5, 4 6 5। আর কথায় লিখলে কি হবে, 4 শত 65, 465, তাই না? ঠিক আছে, এরপরে দেখো একইভাবে এখানে কার্ড আছে, তাহলে তোমাদের কি করতে হবে, কার্ডটাকে অঙ্কে বিস্তার করে লিখতে হবে, তারপর সেটাকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখতে হবে, এবং তারপরে অঙ্কে আবার, এবং তারপর আবার সেটাকে কথায়, যেভাবে করলাম সেভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। চলো এবার এখানে দেখো, এবার কি দেওয়া আছে, স্থানীয় মানে বিস্তার করে দেওয়া আছে, এটাকে তোমাকে কার্ডে, তাহলে 100 আছে, তার মানে 100-র একটি কার্ড হবে। আচ্ছা 30 আছে, তার মানে 10-এর কটি কার্ড হবে বলো তো, গুড, 3টি কার্ড হবে, 10-এ 3টি কার্ড হবে, একটি, দুটি এবং 3টি। এবং 2-এর কটি কার্ড হবে বলো, 2-এর হবে 2টি কার্ড, একটি কার্ড, 2টি কার্ড। এবার এটাকে আমরা কি করবো, স্থানীয় মানে কথায় লিখবো, তাহলে কি হবে, 1 1 শতক, 3 দশক, তারপর 2 একক। অঙ্কে লিখলে কি হবে, 1 3 2, অর্থাৎ 1 শত 32, 132। আচ্ছা একইভাবে তোমরা পরের অঙ্কগুলো যেগুলো আছে ফাঁকা ঘর, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, নেক্সট দেখো, স্কুল থেকে পিকনিকে যায়, পরের অংশটি দেখো, যে আমাদের স্কুল থেকে 26শে ডিসেম্বর পিকনিকে নিয়ে যাওয়া হবে, আমরা পিকনিকে যাওয়ার জন্য তালিকা তৈরি করলাম।
প্রথম শ্রেণী থেকে কতজন যাবে? প্রথম শ্রেণী থেকে যাবে 27 জন, দ্বিতীয় শ্রেণী থেকে যাবে 32 জন, তৃতীয় শ্রেণী থেকে যাবে 29 জন এবং চতুর্থ শ্রেণী থেকে যাবে 35 জন। তাহলে ড্যাশ শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে মেয়ে পিকনিকে যাবে। তাহলে কোন শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে মেয়ে পিকনিকে যাবে? তাহলে বলো তো কোন শ্রেণীর তুলনায় বেশি? আচ্ছা, চতুর্থ শ্রেণীর তুলনায় না, তৃতীয় শ্রেণীর থেকে তো চতুর্থ শ্রেণীতে অলরেডি বেশি গিয়েছে, আবার দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যাও বেশি তৃতীয় শ্রেণীর থেকে। তাহলে কোন শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীর বেশি? একদম ঠিক, প্রথম শ্রেণীর তুলনায়। কি হবে? প্রথম শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। তারপরে আবার দ্বিতীয় শ্রেণীর তুলনায় ড্যাশ শ্রেণীতে বেশি সংখ্যক, দ্বিতীয় শ্রেণীর থেকেও বেশি সংখ্যক ছেলে মেয়ে কোন শ্রেণীতে গিয়েছে? দেখো, এই যে চতুর্থ শ্রেণীতে 35 জন গিয়েছে আর দ্বিতীয় শ্রেণীতে গেছে 32 জন। তার মানে কি, দ্বিতীয় শ্রেণীর থেকেও বেশি জন গিয়েছে কোন শ্রেণীতে? চতুর্থ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে মেয়ে পিকনিকে যাবে। তাহলে আমরা কি পেলাম? যে 27 কি হবে? ছোট হবে 29-এর থেকে। আর আমরা জানি যে ছোট সে তীর কি খাবে না মারবে? যে ছোট সে তীর খাবে আর বড় সংখ্যা তীর মারে। আচ্ছা, তাহলে এখানেও এভাবে হবে। তাহলে কি বললাম? যে ছোট সে তীর খায় আর যে বড় সে তীর মারে। ঠিক আছে, দেখো নেক্সট তারপরে কি বলছে পরের অংশ। দেখো, পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলে মেয়ে যাবে কোন শ্রেণীর? তাহলে কোন শ্রেণীর ছেলে মেয়ে পিকনিকে সবচেয়ে কম? দেখো, প্রথম শ্রেণীর ছেলে মেয়েরা সব পিকনিকে সবচেয়ে কম যাবে। তাহলে সবচেয়ে কম যাবে প্রথম শ্রেণীর, আর সবচেয়ে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে চতুর্থ শ্রেণীর। আবার দেখো তোমরা, দেখো চতুর্থ শ্রেণীতে কতজন যাচ্ছে? 35 জন, আর প্রথম শ্রেণীতে 27 জন। তাহলে সবচেয়ে কম প্রথম শ্রেণী, সবচেয়ে বেশি চতুর্থ শ্রেণী। তাই পেলাম 35, তারপরে কত হবে? 32। 35, তারপরে দ্বিতীয় শ্রেণীতে ছিল 32, 35-এর পর দ্বিতীয় শ্রেণীতে ছিল 32 জন, 32 জন, তারপরে 29 আর সব শেষে 27। প্রথম বাসে 62 জন, দ্বিতীয় বাসে 61 জন গিয়েছিল, তাই ড্যাশ বাসের যাত্রী সংখ্যা। তাহলে কোন বাসের যাত্রী সংখ্যা? প্রথম বাসের যাত্রী, যেহেতু বড় যে তীর মেরেছে, তার মানে এখানে নিশ্চয়ই কি হবে? বড় বাসের যাত্রী সংখ্যাটা আমাদের কি করতে হবে? লিখতে হবে। বড় বাসের যাত্রী সংখ্যা কোনটি? প্রথম বাসের যাত্রী সংখ্যা দ্বিতীয় বাসের যাত্রী সংখ্যার থেকে কি ছোট না বড়? বড়। প্রথম বাসের যাত্রী সংখ্যা দ্বিতীয় বাসের যাত্রী সংখ্যার থেকে বড়। তাহলে এভাবে তোমরা বাড়িতে এই ছোট থেকে বড় সাজাও। মানের ঊর্ধ্বক্রম, তাহলে আমরা এখানে কি শিখলাম? মানের ঊর্ধ্বক্রম সাজানো এবং মানের অধক্রম সাজানো। ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম কথার অর্থ হলো ছোট থেকে বড়, এবং অধক্রম শব্দের অর্থ হলো বড় থেকে ছোট। অর্থাৎ ছোট, ঊর্ধ্বক্রম মানে ছোট, তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়, তার থেকে একটু বড় আসবে, এটা হলো ঊর্ধ্বক্রম। অর্থাৎ বড়র দিকে যাব, ছোট থেকে বড়র দিকে। আর আমরা যদি উল্টা করি, বড় থেকে ছোটর দিকে, অর্থাৎ প্রথমে একদম বড়, তারপরে একটু ছোট, আর একটু ছোট, তারপরে একদম ছোট, এটা হলো অধ। এই যে নিচের দিকে যাচ্ছে, এটাকে বলছে অধ, অধক্রম। আর এটা ঊর্ধ্ব। ঠিক আছে, অর্থাৎ বড়র দিকে যাওয়া, ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজাবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এখানে ভিডিওটি রাখছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।